নমস্কার, আমি অর্ণব আর আপনারা শুনছেন ভিটি রেডিও স্টেশন 0.0। এখানে কিছু ভয়, কিছু আতঙ্ক আর সত্য ঘটনা সাহিত্য নিয়ে আমি চলে আসি। ঠিক তেমনই আজকের একটা হাড় হিম করা গল্প নিয়ে আমি চলে এসেছি। আজকের গল্পটা খুবই ভয়ঙ্কর গল্প। চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের নাম হলো আমাদের টানাটান্তিক ও ফাঁকা মাঠের প্রেত বৃত্তান্ত। তুমি এলেই যেন অতীতটা ফিরে আসে আমার বিমল। চলো আজ রাতে একটা গল্প শোনাবো। তিনি হালকা করে হাসলেন। আমি জানতাম আমাদের তাঁতবাবুর গল্প মানেই ভূতের ছায়া বা তন্ত্রের রহস্য, আর বেশি কিছু হলেও আর অলৌকিক নিঃশব্দ পদচারণা। তিনি বললেন, না না না, আজ আমি ওসব বলবো না। আজ যা বলবো সেটা একটা ফাঁকা মাঠকে নিয়ে। শুনেই তো দেখো, এটা গল্প নয়, এটা আমার জীবনের এক অধ্যায়। তিনি গল্প বলতে শুরু করলেন। তা প্রায় 30 বছর আগের কথা। আমি তখন নবদ্বীপের দিকে ঘুরে বেড়াচ্ছি। ছোটখাটো তন্ত্রবিদ্যায় প্রচারেও কাজ করি, লোকের পূজা আর্চেও সাহায্য করি। তখন একদিন এক বৃদ্ধা ব্রাহ্মণ এসে আমাকে বললেন, তান্ত্রিক মশাই, আপনি যদি সাহসী হন তাহলে ওই 7 ঘোড়ার মাঠে যাবেন। 7 ঘোড়ার মাঠ? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ হ্যাঁ, ওটা নবদ্বীপ থেকে 3 ক্রোশ দক্ষিণে। দিনের বেলাও লোক ঢোকে না, রাতের কথা তো বাদই দিলাম। বহু শতাব্দী আগে সেখানে নাকি এক মহাযোগী তান্ত্রিক আত্মহিত দিয়েছিল এক প্রেত পুজোর জন্য। তার প্রেত সাধনার শক্তি এত প্রবল ছিল যে মৃত আত্মা সেই মাটি ছাড়ে না। কেউ ঢুকলেই তাকে নকল বাস্তবের জগতে আটকে ফেলে। এই কথায় আমার কৌতূহল দানা বাঁধল। আমি সিদ্ধান্ত নিলাম আমি এক রাত কাটাবো সেই 7 ঘোড়ার মাঠে। রাত প্রায় 10:30। আমি পায়ে হেঁটে পৌঁছালাম সেই মাঠের ধারে। আকাশটা ছিল মেঘলা, ঠান্ডা হাওয়াও বইছে। আমার সাথে ছিল কিছু রুদ্রাক্ষ, মাটি কাটার চাকু, একটি কালী মূর্তি আর বেল পাতা। মাঠে পা দিতেই অদ্ভুত কিছু অনুভব করলাম। ঘাসের গায়ে যেন একটা শীতল স্রোত বইছে। ঘাসের ফাঁকে যেন কেউ শুয়ে আছে আর চুপচাপ নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ শুনে, এসো তন্ত্র সাধক, তুমি এদিকে এসো। অনেকদিন পরে কেউ এলো এই জঙ্গলে। আমি ভয়ে আঁতকে উঠলাম। সে কথা বলল? কে কথা বলল? চারদিকে শুনশান, কিন্তু বাতাস যেন কথা বলছে। কণ্ঠস্বরটা নারীর, কিন্তু গভীর কাঁপন ধ্বনি হয়েছে। গভীর। আমি বুক শক্ত করে কালী নাম জপ করতে লাগলাম। হঠাৎ চারিদিকে অন্ধকার হয়ে গেল। চোখও মেলে কিছু দেখা যায় না। আমি চোখ হাতে দিয়ে দেখি সামনে এক অদ্ভুত দৃশ্য। আমি যেন আর মাঠে নেই, আমি একটা পুরনো রাজবাড়ির ভেতর। আলো নেই, জানলা খোলা, আর ভেতরে শুধু একটা আয়না, যাতে আমার নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পাচ্ছি। হঠাৎ সেই আয়নাতে আমার পিছনে এক নারী মূর্তি, কালো কাপড়ে ঢাকা, চুলগুলো খোলা আর মুখ ঢেকে আছে। আমি ঘুরলাম, কিন্তু কেউ নেই। আবার আয়নাতে তাকাই, সে আবার সেখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম, তুমি কে? আমি সেই যজ্ঞের আত্মা, যাকে বলি দিয়ে পরিতৃপ্ত করা যায়নি। আমাকে যে তান্ত্রিক জোর করে আটকে রেখেছিল এই ফাঁকা মাঠে, আমি তাকে মুক্তি দিতে চাই। আমি কালী মূর্তিকে সামনে রেখে মন্ত্র জপ শুরু করলাম। নারী মূর্তিটি হঠাৎ আমার দিকে ছুটে এলো। মুখ থালার মতো বড়, হাঁ,
চোখে আগুন আর গলার আওয়াজ। পুরুষ আর নারীর মাঝামাঝি যেন হাজার আত্মার একযোগ কান্না। আমি ঘুমিয়ে পড়েছিলাম কি না সেটা ঠিক জানি না, শুধু বুঝতে পারছিলাম যে আমি এখন অন্য এক জগতে। সেখানে সময় চলে না, আলো ফোটে না, আর আশেপাশে কেবল মৃতদের ফিসফাস, পুরো একটা শ্মশান, শ্মশানের মতো। হঠাৎ একটা ছোট্ট মেয়ে এসে বলল, আমাকে তুমি দেখেছো, তাই তুমি বাঁচবে না, এখান থেকে কেউ ফেরে না। আমি চিৎকার করলাম, আমি তান্ত্রিক, আমি কালী সাধক, আমাকে বেঁচে ফিরতেই হবে। সে হেসে উঠল, তোমার দেবতা এখানে ঢুকতে পারে না, এ মাঠ মৃতদের, এখানে শুধু প্রেতেদের রাজত্ব চলে। আমার মনে পড়ে গেল গুরুমশাই একবার বলেছিলেন, যেখানে ঈশ্বরের নাম পৌঁছায় না সেখানে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে হয়। আমি চোখ বন্ধ করলাম, তীক্ষ্ণদর্শী মন্ত্র জপ করতে লাগলেন। আমার কপাল থেকে ঘাম ঝরছিল, বুকটা ধক ধক করছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। ঠিক তখনই যেন দিগন্তের ওপর থেকে শঙ্খধ্বনি শুনতে পেলাম। অন্ধকার যেন ফেটে গেল। সেই নারীর প্রেত হঠাৎ কেঁদে উঠল, মুক্তি, মুক্তি, আমাকে মুক্তি করো এখনই। আমি চিৎকার করে বললাম, হ্যাঁ, মুক্তি চাও, যাও, যা ছিলে তাই হও এখনই। এক ঝটকায় আমি আবার ফাঁকা মাঠে ফিরে এলাম। এখন সেই মাঠে কেবল চাঁদের আলো পড়েছে, আর একটা বুনো শিয়ালের ডাক শোনা যাচ্ছে অনেক দূর থেকে। তারানাথ চুপ করে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি বেঁচে ফিরলেন কিভাবে? তিনি হালকা হেসে বললেন, সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর বহু বছর কেটে গেছে। ঘটনাটা ঘটলো এই বছরের পুজোর আগে সপ্তাহে। তারানাথের শরীরটা বেশি কিছুদিন ভালো ছিল না। আমি সন্ধেবেলা ওনার বাড়িতে গেলাম ওষুধ নিয়ে। ওনাকে দেখেই বুঝলাম কিছু যেন একটা ওনার উপর ভর করেছে। চুলগুলো এলোমেলো, চোখ লাল, আর ঠোঁট ফাটানো হয়ে আছে। কিন্তু তার থেকেও বেশি অস্বাভাবিক ছিল ওনার মুখে সেই পুরানো হাসি খানা। বিমল, উনি হঠাৎ বললেন, সে ফিরে এসেছে, আবারও ফিরে এসেছে। কার কথা বলছেন? যে আত্মাকে আমি মুক্ত করেছিলাম সে আবারও ফিরে এসেছে। এবার আর মুক্তি চায় না, চায় শরীর, চায় পুনর্জন্ম আর তন্ত্রবিদ্যার প্রতিশোধ। আমি থা মেরে গেলাম। তানাদের মতো অভিজ্ঞ তান্ত্রিক যদি এমন কিছু বলেন সেটা নিচ কল্পনা করতে পারে না। রাতে তারানাথ বাবুর ঘরেই ছিলাম। ঘড়িতে তখন রাত 12টা পেরিয়েছে। হঠাৎ চারপাশের বাতাস ভারী হয়ে উঠল, গাছের পাতাগুলো থেমে গেল। এমনি কি দূরের কুকুরের ঘেউ ঘেউ আওয়াজটাও যেন কেউ গিলে ফেললো। হঠাৎ তারানাথ বাবু চিৎকার করে উঠলেন, সে আসছে, সে আসছে, আয়, আয়, এখনই আয়। ঘরের কপালে কালো ধোঁয়ার মতো একটা আকার ছুটে উঠল, সেই আগের নারীর মূর্তির ছায়া, কিন্তু এবার তার চোখ দুটি আগুনের মতো জ্বলছে। তুই মুক্তি দিয়েছিলি, আমি তোকে আশীর্বাদ করেছিলাম, আর তুই আমার আত্মাকে আটকে রেখে নিজেই মুক্তি পেয়ে গেলি। তারানাথবাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ যেন তার কণ্ঠ বন্ধ হয়ে গেল। ঘরের বাতিটি হঠাৎ নেমে গেল। অন্ধকারে কেবল তাণ্ডব নৃত্যের শব্দ। কেউ নখ দিয়ে কাঠ খোঁচাচ্ছে। আমি তাড়াতাড়ি আমার সাথে নানা অষ্টভুজার দুর্গার চিত্র বের করে সামনে ধরলাম। মা দুর্গা, রক্ষা করো মা, রক্ষা করো। ধোঁয়াটা ছায়ার মতো এগিয়ে এলো। আমার কপালের উপরে একটা বরফের ঠান্ডা হাত রাখলো। আমি প্রায় সজ্ঞানহীন হয়ে পড়েছিলাম। তখন মনে হলো চোখের সামনে আবার সেই 7 ঘোড়ার মাঠ।
আমি স্বপ্ন দেখছি কি সত্যি ঠিক বুঝে উঠতে পারলাম না। চারপাশে আবার সেই কুয়াশা, সেই মাঠ, আর মাঝখানে জ্বলে উঠেছে এক লাল আগুন, যেন কেউ সেখানে আবার তন্ত্র সাধনা শুরু করেছে। হঠাৎ একটা গলা, তুই ফিরেছিস, এবার আমি তোর শরীরের ভেতর বাস করব, তুই ফিরেছিস। সে প্রেত মূর্তি এখন আমার, সে প্রেত মূর্তি এখন আমার ঠিক সামনে বসে আছে, কিন্তু এবার আর আগের মতো অপ্রতিরোধ নয়। আমি বুঝতে পারলাম তার দুর্বলতা হচ্ছে আত্মপ্রকাশ। ও যতবার প্রকাশ পাবে ও ততটাই দুর্বল হতে যাবে। আমি চিৎকার করে বললাম, তুই যা, যেখান থেকে এসছিস সেখানে যা। তোর অস্তিত্ব এখন কালীর কাছে এক কণারও সমান নয়। আমি মাটিতে একটা ভূতনাশক ত্রিকোণ যন্ত্র আঁকলাম এবং শুরু করলাম মহাকালীর গায়ত্রী মন্ত্র। ওং মহাকালী কালীকে বিশ্বনারিণী ওং কালী নমঃ। সেই মুহূর্তে আগুনটা ফেটে চৌচির হয়ে গেল আর মাঠের চারিদিকে ধসে পড়তে লাগলো। আমি দেখলাম সেই নারী প্রেত তার অশরীর চেহারা হারিয়ে ধুলোয় মিশে যাচ্ছে। সে শেষবার বলে উঠল, এ মাঠ শেষ হয়নি, 7 জন্ম পর আমি আবারও ফিরে আসবো তান্ত্রিক, আমি আবারও ফিরে আসবো। চোখ খুলে দেখি আমি তারানাথবাবুর ঘরে পড়ে আছি। ঘরের বাতি জ্বলছে, জানলা খুলে হাওয়া ঢুকছে। তারানাথবাবু চুপচাপ বসে আছেন। বললেন, তুই আমাকে বাঁচিয়েছিস বিমল, কিন্তু মনে রাখিস প্রেত যন্ত্রণা কখনো চিরকাল মেটে না। ওরা আসে, আবারও আসে ওরা। আমি কেবল জানতাম এই 7 ঘোড়ার মাঠ হয়তো এখন নিঃশব্দ, কিন্তু ওর মাটি আজও পিপাসিত, এবং কেউ আবার সেদিকেই পা বাড়ালো এবং ভয় ফিরবে। সময় কেটে গেছে বহু বছর। আমি মানে বিমল এখন বার্ধক্যের প্রায় শেষ প্রান্তে। তারানাথবাবুর অনেক আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার মৃত্যু হয়েছিল অদ্ভুতভাবে, নিঃশব্দ আর নিঃসঙ্গ, আর মুখে সেই অদ্ভুত হাসি, যেন কেউ তার ব্যাখ্যা করতে পারেনি। আমার ছেলে অনির্বাণ এখন গবেষক, অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তন্ত্র, লোকবিশ্বাস এবং ভারতের গাঢ় শাস্ত্র আর নিয়ে অদ্ভুত রকমের আগ্রহ তার। আমি বহুদিন বলিনি 7 ঘোড়া মাঠের কথা, কিন্তু সময় ঠিক নিজে চিহ্ন রেখে যায়। একদিন সন্ধ্যায় অনির্বাণ এসে আমাকে জিজ্ঞাসা করলো, বাবা, 7 ঘোড়া নামের একটা জায়গার খোঁজ পাচ্ছি না, নকশায় ছিল, লোকাল মানচিত্রে নেই, অথচ এই তান্ত্রিক গ্রন্থে ওটা তন্ত্র সাধনার কেন্দ্র বলা হয়েছে। তুমি কিছু জানো? আমার কণ্ঠ শুকিয়ে এলো। সেই মাঠ আজও ঘুমিয়েছে অনির্বাণ, কিন্তু যদি কেউ ডাকে, ও ঠিক, সেই মাঠ আজও ঘুমিয়েছে অনির্বাণ, কিন্তু যদি কেউ ডাকে ও ঠিক জেগে উঠবে। সে হেসে বলল, আমি সেখানে যাচ্ছি বাবা, সত্য খুঁজতে হলে ভয় পেলে ঠিক চলবে না। আমরা তখন শুধু মনে হলো আত্মা কখনো ভুলে না, প্রতিশোধের সময় হলে সে আবারও ফিরে আসে। সেই রাতের আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। চারপাশে কুয়াশার, তার মধ্যে অনির্বাণ হাঁটছে। তার মুখ নেই, চোখের জায়গায় কালো গর্ত, পিছনে সেই নারী প্রেত। আবার এক কুয়াশা নয়, একেবারে রক্ত মাংসে তৈরি মানুষ। সে বলল, আমি ফিরে এসেছি, আমি আবারও ফিরে এসেছি। ও আমার শরীর, ও আমার প্রজন্মের অধিকার। ভোরবেলা আমি ছুটে গেলাম অনির্বাণের ঘরে। ও নেই। টেবিলে কেবল একটি নোট, আমি 7 ঘোড়ার পথে, গবেষণার জন্য 3 দিন সময় লাগবে, ফিরে এসে সব বলবো। ভালো থেকো বাবা, ভালো থেকো। আমার বুকের ভেতরটা হিম হয়ে এল। ঠিক 2 দিন পর রাতে তখন 12টা, ঘরে শুধু একটা অচেনা ঠান্ডা,
আমার চোখে ঘুম নেই। হঠাৎ দেখি দরজার শব্দ। খুলতেই দেখি অনির্বাণ ফিরে এসেছে, কিন্তু ওর মুখ দেখে আমি বোঝার আগেই হঠাৎ সে বলে উঠলো এক অদ্ভুত কণ্ঠে, তুই আমায় আটকে রেখেছিলি, এবার আমি তো ছেলেকে পেয়েছি। এই শরীর এখন আমার। তুই পারবি না আমাকে আটকাতে বিমল, তুই পারবি না। এই শরীর এখন আমার প্রসাদ। ওর কণ্ঠে নারী স্বর, চোখ দুটো গাঢ় লাল, শরীর যেন বাঁধা একটা শক্তির সঙ্গে। যে কোনো মুহূর্তেই ছিঁড়ে যাবে শক্তিটা। আমি জানতাম শেষ যুদ্ধ, যুদ্ধ সবে শুরু হয়েছে। গল্পের এটা প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং গল্পটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।